স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। সামিউল, টাকাটা দারোয়ান চাচাকে দিও। তিনি ছাড়া কিছুই পসিবল হতো না। তিনি অনেক হেল্প করেছেন। তিনি যদি ফাইল আর ভিডিওগুলো কালেক্ট করে না দিতেন তাহলে খুবই বেগ পেতে হতো। সামিউল টাকা নিয়ে রুদ্রর সাথে বেশ কিছুক্ষণ কথোপকথন করে চলে আসে। রাত 8টা বাজে। এয়ারপোর্টে এসে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে সুহা রুদ্র। বাংলাদেশের প্লেনের অ্যানাউন্সমেন্ট কানে আসতেই তারা লাগেজ নিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকে যায়। রাতটা নির্ঘুমে কাটিয়েছে রুদ্র। সুহাসিনী ঘুমে বিভোর প্লেনের মধ্যে। আজই শেষ রুদ্রর নির্ঘুমে কাটানোর দিন। কাল থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সুহা আর তার পরিবারকে নিয়ে। দীর্ঘ কয়েক ঘন্টার পর দুবাইয়ের প্লেন এসে বিডির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। রুদ্র আর সুহা প্লেন থেকে নেমে এয়ারপোর্টের বাইরে আসতেই দেখে সুভাষিনী, রফিক সাহেব, অভ্র, লুৎফার রহমান, রমিলা রহমান দাঁড়িয়ে অপেক্ষা করছে তাদের জন্য। সুহা সবাইকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে তার বাবাকে চাপটে ধরে। রফিক সাহেবও এতদিন পর তার মেয়েকে দেখতে পেয়ে যেন তার চোখের তৃষ্ণা মিটল। সুহা তার বাবাকে ছেড়ে দিয়ে সুভাকে জড়িয়ে ধরে। রুদ্র সবার কাছে গিয়ে কুশল বিনিময় করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। সবাই রুদ্রদের বাসায় এসেছে। রুদ্র আর সুহাসিনী ফ্রেশ হয়ে নেয়। রমিলা রহমান ছেলে আর ছেলের বউয়ের পছন্দের সব খাবার রান্না করে। সুহা আর রুদ্র খাবার টেবিলে আসে। সুহা নিজের পছন্দের খাবার টেবিলে দেখে হঠাৎ করে তার মায়ের কথা মনে পড়ে গেল। কেউ যেন তার অবস্থা বুঝতে না পারে, তাই মাথা নিচু করে চুপচাপ খায়। রুদ্র সুহার দিকে তাকাতেই বুঝতে পারে তাদের বিরুদ্ধে ইমিডিয়েট স্টেপ নেবে। সকাল হতেই জানা গেল শরাফত উল্লাহকে সাসপেন্স করেছে আর শামসুল হককে ছেলের অপকর্মে জড়িত থেকে তা লুকানোর জন্য জেলে নেওয়া হয়েছে। কথাটা কানে আসতেই তৃপ্তির শ্বাস নেয় শুভা। রমিলা রহমান এবার আর্জি জানায় সুহা আর রুদ্রর ধুমধামে বিয়ে দেওয়ার জন্য। কথাটা শুনে রুদ্র সরাসরি না করে দেয়। তার মতে তার একবার বিয়ে হয়ে গেছে, হোক সেটা সিম্পলভাবে, আর কোনো ধুমধাম করে বিয়ে করবে না। কথাটা শুনে অভ্র রুদ্রকে খোঁচা মেরে বলে, এই রুদ্র, আমাকে এমন অফার করলে আমি সুভাকে দ্বিতীয়বার কেন? যতবার বলতো ততবারই বিয়ে করতাম। তাহলে তুই কেন করবি না? রুদ্র সুহার দিকে তাকিয়ে বলে, দেখ ভাইয়া, আবার বিয়ে করে কি করব? আমাদের মধ্যে সব হয়ে গেছে। আজ বাদে কাল বাপ হব। কথাটা শুনতেই সুহাসিনীর কাশি চলে আসে। ভাগ্যিস বড় রানী, এই লোকটার মুখে কি কিছুই আটকায় না। অভ্র অবাক হয়ে বলে, সব হয়ে গেছে তোদের মধ্যে, বাপও হতে যাচ্ছিস এত ফাস্ট তোরা, বাহ! এই সুহা, আমি সত্যিই খালু হতে যাচ্ছি। সুহা পারছে না মাটি ফাঁক করে মাটির ভেতরে চলে যেতে। চোখের ইশারায় রুদ্রকে শাসায়, আজ রুমে আসুন, খালি বাপ হবার শখ মিটিয়ে দেব। রুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে উঠে সুহার পেছন পেছন চলে যায়। কি ব্যাপার, এত রেগে আছো কেন? একটুখানি স্পর্শ করলে রাগী দৃষ্টি নিক্ষেপ করছো, আবার থেকে থেকে ছ্যাদ করে উঠতেছো। রুদ্রর কথাটা কর্ণকহর হতেই সুহাসিনী তার পেটের উপর থেকে রুদ্রর হাত সরিয়ে শোয়া থেকে বসে হাতের আঙুল রুদ্র থেকে তাক করে বলে, একদম কাছে ঘেসবেন না বলে রাখলাম। লজ্জা নেই আপনার? আগে তো জানতাম আপনি রাগী টাইপের, এখন তো দেখছি সাথে লজ্জাহীন ছেলে আপনি। রুদ্র বালিশে এক হাত মাথায় ঠেকিয়ে উঁচু হয়ে বলে, আশ্চর্য, আমি কি মেয়ে যে আমার লজ্জা লাগবে এভাবে? লজ্জা নারীদের ভূষণ, সেটা তোমার থাকবে, এভাবে আমার না। আপনি জানেন আপনার ওই কথার জন্য কত কিছু ফেস করতে হয়েছে আমায়? আপু তো ছাড় ছিলই না, বারবার বলছিল এই তুই কি প্রেগনেন্ট, তোদের বিয়ের তো 1 মাসও হলো না, তাহলে কি করে সম্ভব, আরো কত কিছু। আমি তো কথার কথা বলছিলাম ওটা, তারা সেটাকে সিরিয়াসলি নিয়ে নিলে আমার কি দোষ বলো? আপনারই তো দোষ। আপনি কেন বলবেন আপনি বাবা হতে যাচ্ছেন? আচ্ছা, মানলাম আমার দোষ, এবার তো কাছে ঘেঁষতে দাও। না, একবার যখন বলেছি তখন না মানে না। হ্যাঁ, এত পাষাণ কেন তুমি? হ্যাঁ, দেখছো একটা হ্যান্ডসাম ছেলে যে তোমার হাজবেন্ড, সে তোমায় ভালোবাসতে চাইছে, আর তুমি প্রত্যেকবারের মতো শুধু রিজেক্ট করো। যাও, ঘেসবো না তোমার পাশে, বাসবো না ভালো। কথাটা বলে রাগ নিয়ে অন্য পাশ ঘুরে শুয়ে পড়ে রুদ্র। সুহাসিনী তপ্ত শ্বাস ফেলে রুদ্রকে আরো জ্বালানোর জন্য বলে ওঠে, আলহামদুলিল্লাহ। রুদ্র মাথা উঁচু করে একবার রাগী দৃষ্টি নিয়ে সুহার দিকে তাকিয়ে ফের চোখ বন্ধ করে ফেলে। সুহা মৃদু হেসে নিজেও রুদ্রর থেকে দূরত্ব নিয়ে শুয়ে পড়ে।
সুহাসিনী শুতেই রুদ্র জাপটে ধরে সুহাকে। সুহা জানতো রুদ্র এমনটাই করবে। সুহা কিছু বলার জন্য উদ্যত হলে রুদ্র বলে ওঠে, শ্শ্, একদম কথা বলবা না। ভালোবাসতে নিষেধ করেছো, জড়িয়ে ধরতে নয়। সো কোনো কথা বলবা না, ঘুমাবো, আর তুমিও ঘুমাও। সুহাসিনী ওভাবেই ঘুমিয়ে পড়ে। সকালে চোখের উপর রোদের আলো পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলে রুদ্র। কোনো রকমেই চোখ খুলে বিছানা ছেড়ে উঠে জানালার পর্দাটা টেনে দিয়ে আবারও শুয়ে পড়ে। এদিকে সুহাসিনী রান্নাঘরে গিয়ে তার বোন আর শাশুড়ির হাতে হাতে কাজ করে উপরে রুমে এসে রুদ্রকে এখনও ঘুমাতে দেখে মেজাজ তুঙ্গে উঠে যায়। বড় বড় পা ফেলে রুদ্রর কাছে এসে পিঠে ধাক্কা দিয়ে বলে, আপনি এখনো ওঠেন নাই কেন? আপনার জন্য সবাই ডাইনিং টেবিলে ওয়েট করছে। নামাজ কালাম তো ছেড়েই দিয়েছেন, পড়ার সময় পান না। রুদ্র পাশ থেকে বালিশটা নিয়ে কান ঢেকে বলে, উফ, সকাল সকাল কি শুরু করলে বলো তো? এই ভাঙা রেকর্ডটা বন্ধ করো, ঘুমের ডিস্টার্ব হচ্ছে। সুহাসিনী তেতে ওঠে, কোমরে হাত দিয়ে বলে, কি বলেন? আমার কথা এখন ভাঙার রেকর্ডের মতো লাগে? আমি আপনার ঘুমে ডিস্টার্ব করছি? তাহলে বেশ করেছি। আপনি ওঠার না অবধি আবার নন স্টপ ভাঙার রেকর্ড চলতেই থাকবে। উঠুন বলছি, উঠুন। আমি যে ঘুম থেকে উঠবো, এর বিনিময়ে কি পাবো? ঘুম থেকে উঠলে পাবেন না, কিন্তু ঘুম থেকে না উঠলে এর বিনিময়ে কিছু একটা পাবেন। কি পাবো বলো শুনি আগে। আমার হাতের মার। এই শহরে তো আমার সামনে থেকে। হু আর ইউ? আমার রুমে তোমার কি? একটা বিবাহিত ছেলের ঘরে আসতে লজ্জা করে না? ছি। আমি কে মানে? আমি কে আপনি জানেন না? ন্যাকামো করা বন্ধ করুন আর সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন। যান। আবার যদি ডাকার জন্য আমার উপরে আসতে হয় তাহলে খবর আছে আপনার, বললাম। যাচ্ছি তো, এত কথা শোনাও কেন? তোমার বোনকে দেখছো? আমার ভাইয়ের বাধ্য বউ, ভাই যা বলে তাই শুনে। তোমার মতো না ভাবির থেকে, তোমার মতো না ভাবির থেকে কিছু শিখো পারলে। কথাটা বলে রুদ্র ওয়াশরুমে চলে যায়। সুহা রুদ্রর যাওয়ার পানে তাকিয়ে নিচে নেমে আসে। কি রে, রুদ্র আসলো না যে? বোনের কথায় সুহা স্মিত হেসে বলে, আসতেছে উনি। আচ্ছা আপু, বাবা কি অফিসে চলে গেছে? এই তো কেবল বেরিয়ে গেল বাবা। আজ আসবেন না, অফিস থেকে সোজা বাসায় চলে যাবে। ওহ আপু, বল। বলছি কি, আমি একটু বাসায় যেতে চাইছি। আসার পর তো বাসায় যাওয়া হয়নি। আচ্ছা, রুদ্রকে বলে যা। উনি তো যেতে দিবে না মনে হয়। কেন? রেগে আছে আমার উপর। কি করেছিস যে রেগে আছে? ঘুম থেকে তুলেছি ডেকে, তাই। আমি কথা বলবো নি। আর এই চাটা নিয়ে গিয়ে বাবার মাকে দিয়ে আয়। সুহা চাটা নিয়ে রমিলা রহমানের রুমের সামনে গিয়ে দরজায় কড়া নেড়ে বলে, আসবো মা। রমিলা রহমান খেয়ে শুয়েছিল। অস্থির লাগছিল সুহার কণ্ঠস্বর শুনে। বলে, আরে আসো ভেতরে, অনুমতি নেওয়ার কি আছে? সুহা হেসে রমিলা রহমানকে চাটা দিয়ে সোফায় বসা লুৎফর রহমানকে চায়ের কাপ এগিয়ে দেয়। লুৎফর রহমান স্মিত হেসে চায়ের কাপটা নিয়ে বলে, সোহামা, তোমার রেজাল্ট দিবে কবে? এই তো বাবা, এ মাসের শেষের দিকে। এরপর তো ভার্সিটির জন্য অ্যাডমিশন। তা তুমি এখনই প্রিপারেশন নিচ্ছ না কেন? রুদ্রকে বলে দিচ্ছি কোচিং সেন্টারে ভর্তি করার জন্য। তোমার ইচ্ছে আছে কোন ভার্সিটিতে পড়ার? জাবিতে বাসা থেকে তো এটাই আছে। গুড, আমি আসি তাহলে। কথাটা বলে লুৎফর রহমান চলে যায়। সোহা শাশুড়ির সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসে। ডাইনিং টেবিলে রুদ্রকে খেতে দেখে এগিয়ে যায়। রুদ্র সোহার উপস্থিতি টের পেয়েও তাকায় না, এক মনে খাবার খেতে থাকে। সোহা ইশারায় বোনকে কিছু একটা বোঝায়। শুভা গলা ছেড়ে নিয়ে বলে, বলছিলাম কি রুদ্র, বিকেলে আমি আর সুহা একটু বাসায় যেতে চাইছি। সুহা তোমাকে ছাড়া যেতে চাইছে না, তুমি কি যেতে পারবে? সহসা মাথা উঁচু করে তাকায় রুদ্র সুহার পানে এক পলক তাকিয়ে আবার খাবার খাওয়ায় মনোযোগ দেয়। কণ্ঠস্বরে গম্ভীরতা এনে বলে, ড্রাইভার নিয়ে চলে যান ভাবি, আপনি আর আপনার বোন। আমার সময় হবে না, কাজ আছে। কথাটা বলে খেয়ে চলে যায় রুদ্র। কি ব্যাপার, বাসায় আসুনি কেন? ভাবি তো চলে এসেছে। ফোন রিসিভ হতেই রুদ্রর এমন কথা শুনবে সুহাসিনী আগেই জানতো। ফোনটা কান থেকে সামনে এনে বলে, জাবিতে বাসা থেকে তো এটাই কাছে। মন চায়নি তাই যাইনি। সমস্যা কি? এখন ঘুমাবেন শান্তি মতো, নাকি কেউ ডিস্টার্ব করবেন আপনাকে? জান, নিচে আসো। আমি এই রাতে নিচে গিয়ে কি করবো আজব? আমি আসতে বলেছি তাই। আশ্চর্য, আপনি বলেই নিচে যে। এই আপনি বাসার নিচে? তাড়াতাড়ি আসবা।
সুহাসিনী জানালার সামনে গিয়ে বাহিরে তাকিয়ে দেখে ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট রুদ্রকে বোঝা যাচ্ছে। চোখাচোখি হয় দুজনের। সুহাসিনী চোখ সরিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিচে এসে রুদ্রর সামনে দাঁড়িয়ে বলে, এত রাতে এইখানে কেন? বউ নিতে এসেছি। আপনার বউ যাবে না, চলে যান। গাড়িতে উঠো। না। রাগাবো না কিন্তু, উঠো গাড়িতে। রাগ নিয়ে কথাটা বলে রুদ্র। সুহাসিনী গাড়িতে উঠতে উঠতে বলে, আশ্চর্য, রাগার কি হলো, উঠছি তো। রুদ্র নিজেও ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। গাড়ি স্টার্ট দিয়ে বলে, দিনে এসে থাকবা, বারণ করবো না, কিন্তু রাতে কোথাও গিয়ে থাকতে পারবো না আমি ছাড়া। নিজের বাড়িতে থাকতে পারবো না, এটা কেমন কথা? থাকতে না করিনি, দিনে থাকবা, রাতে আমার ঘুম হারাম করে ঘুমাতে পারবা না, নিশ্চিন্ত অন্য কোথাও। যত সব ফাউল কথা। আপনার ঘুম আমি কিভাবে হারাম করলাম? ওভাবেই যেভাবে মন কেড়ে নিয়েছিলা। আর কথা বলবা না, চুপ থাকবা, শরীর ভালো লাগছে না। কেন, কি হয়েছে? স্বামীর দিকে খেয়াল রাখলে তো জানতা, শুধু প্যারা আর না করতেই জানো। একটু তো ভালোবাসতে জানো না? কথায় কথায় ভালোবাসা ভালোবাসা, এটা ছাড়া কি আর কোনো কথা নেই আপনার? আজব। না নেই, এ ধরো জীবনের শেষ পর্যায়ে চলে গেলাম, তখনও বলবো ভালোবাসার কথা, বুঝছো? আপনার ভালোবাসা শুনতে শুনতে আমি জীবনের শেষ পর্যায়ে চলে যাব। বুড়ো হচ্ছে সুহা। কোথায় বুড়ো হচ্ছেন? দাড়ি তো এখনো পাকেইনি। ভালো ডাক শুনবো তো শুনুন না, না করেছে কে? তুমি তো না করতেছো বারবার, কাছেই ঘেঁষতে দাও না। বাবা হতে দিবা না? ফাজিল লোক, আবার ওসব কথা। এই গাড়িতে আমার নেমে যাব আমি। নাম লাগবে না, আমি ধাক্কা মেরে ফেলে দিই, আসো। হঠাৎ বাড়ির উল্টো রাস্তায় যেতে সোহা বলে ওঠে, বাড়ির রাস্তা তো ওটা, তাহলে এদিকে কোথায় যাচ্ছেন? হানিমুন করতে যাচ্ছি আমি তুমি। মানে? হানিমুন মানে মধুচন্দ্রিমা করতে যাচ্ছি। আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ। বিয়ের পর থেকে সেভাবে সময় দিতে পারলাম না, তাই ভাবলাম একটু ঘুরে আসি আমরা। যাচ্ছিটা কোথায়? আমাদের বাগান বাড়ি, সুন্দর একটা সময় কাটাবো দুজনে নির্ঝর প্রহরে, বুঝছো? ও, রুমগুলো এত সুন্দর করে সাজানো কেন? রুদ্র সোহার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে, আর একটা বিয়ে করেছি, সেই বউ নিয়ে এই রুমে রাত কাটাবো তাই। ফাজিল। আলমারিতে দেখো শাড়ি আছে, একটা পছন্দ মতো পরে আসো। এই রাতে আবার শাড়ি? পারবো না, আমার ঘুম পাচ্ছে, ঘুমোবো আমি। শাড়ি পরার হলে কাল পরবো, আপনিও ঘুমান। কথাটা বলে সোহা বিছানায় ঘুমিয়ে পড়ে। রুদ্রর ইচ্ছে করছে সোহাকে তুলে আছাড় দিতে। নিজের রাগে যথাসম্ভব কন্ট্রোল করে ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল। সোহা মাথা উঁচু করে রুদ্রকে যেতে দেখে শোয়া থেকে উঠে বসলো। রুদ্রর পেছন পেছন ব্যালকনিতে গিয়ে বলে, এত রাগেন কেন কথায় কথায়? সেম প্রশ্ন আমারও, এত না না কেন করো আমার সব কথায়? আমি না করলে আপনি জোর করবেন? কই, জোর তো করেন না। রুদ্র ফোর্স করতে জানে না, তাই করে না। ভালোবাসতে হলে জোরও থাকতে হয়, নিজেরটা নিজের আদায় করে নিতে হয়। আপনি ভালোবাসতে চাইলে তো আমি না করব, এটাই তো সিম্পল। মেয়েদের হ্যাঁ করতে নেই, তাহলে কেমন যেন দেখায় না ব্যাপারটা? কোথায় লেখা আছে মেয়েদের হ্যাঁ করতে নেই অনুমতি চাইলে? কোথাও না, তবে আমি নাই করব। আপনি নাকে হ্যাঁ ধরে নেবেন? ভেবে বলছো তো? না ভেবে সুহাকে কিছু বলে? কথাটা বলতেই রুদ্র সোহাকে পাঁজা কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। সোহার লজ্জা লাগে। রুদ্র সোহার চুলগুলো কানে গুঁজে দিয়ে বলে, ভালোবাসি তোমায় সুহাসিনী। জানি। তুমি তো একবারও বললে না ভালোবাসি রুদ্র তোমায়। সব মুখে কেন বলতে হবে, বুঝে নিন না। ভালোবাসার মানুষের মুখ থেকে শোনা এক জিনিস, আর বুঝে নেয় আরেক জিনিস। এখন যদি বলি ভালোবাসি না, তাহলে? তাহলে আর কি, কিছুই না। ভালো না বাসলেও আমার সাথেই থাকতে হবে। একটু গর্ববোধ করো আমার মতো ড্যাশিং ছেলে পেয়েছো বলে, যে তোমায় এত এত ভালোবাসে। আপনিও একটু গর্ববোধ করুন, আমার মতো সুন্দরী আপনার কপালে জুটেছে। আমার কপালটাই পড়ে, এত সুন্দর বউ কেন জুটলো আমার কপালে? তুমি টেরা হলেও তো পারতা, তাহলে আমি ব্যতীত কেউ তাকাতো না। তখন ঘুরেও তাকাতেন না আমার দিকে, জানা আছে। এখন চুপচাপ ঘুমান। কথাটা বলে সুহাসিনী ঘুরে শুতে নিলে রুদ্র সুহাসিনীকে নিজের দিকে ঘোরায়। তার পেটের উপর থেকে কামিজ সরাতে গেলে সুহাসিনী হাত চেপে বলে, মেডিসিন নেই রুদ্র। আই নিড বাচ্চা সোহা। জানি বিয়ের 2 মাস এখনো হয়নি, কিন্তু আমার বাচ্চা চাই। আমার পড়াশোনার কি হবে? বাচ্চা সামলাবো নাকি পড়াশোনা করব?
বাচ্চা আমি সামলাবো, আর মা তো ভাবি আছেই। বাচ্চা নিলে অনেক পেইন সহ্য করতে হয়, আমি এক্ষুনি নিব না, ভয় করে আমার। বাচ্চার জন্য রেডি নই আমি। আচ্ছা সমস্যা নেই, টেবিলের পাশে মেডিসিন রাখা আছে। সুহাসিনী বিছানা ছেড়ে উঠে মেডিসিন খেয়ে আসে। বিছানায় শুতেই রুদ্র তার নিজের বাহু ধরে সুহাকে আগলে নেয়। ভেসে যায় দুজনে অন্য জগতে। রেজাল্ট বের হয়েছে জানোনি কেন? আর এমন মনমরা হয়ে বসে আছো কেন? 4.90, এতে খুশি হওনি? সুহাসিনী জানলার সামনে দাঁড়িয়েছিল। রুদ্রর কথা শুনে ঘাড় ঘুরিয়ে বলে, খুশি হব না কেন, হয়েছি। তাহলে জানাওনি কেন? জেনেছিনি তো, প্লাস আসলে না হয় মাইক লাগিয়ে জানাতাম। মুড অফ? উহুঁ, তাহলে লেখাপড়া করব না আর আমি। রুদ্র অবাক হয়। ওমা কেন? সামনে তো অ্যাডমিশন টেস্ট, তাহলে পড়বা না কেন? মন উঠে গেছে পড়ালেখা থেকে। সংসার করব, বাচ্চা পালবো, এত লেখাপড়া করে কি হবে? জব তো আর করব না। তুমি জব করতে চাইলে করবে, না করলে নেই। জব করব না, পড়ালেখাও করব না, সংসার করব। সংসার তো করছোই। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এমন ছন্ন ছাড়া সংসার করব না আমি। আপু বাচ্চা নিতে বলছে, আপনি নাকি বলেছেন আমি বাচ্চা নিতে ভয় পাই। আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই এসব বলবো? বাচ্চা চাই। বয়স হয় নাই তোমার বাচ্চা নেওয়ার। সেদিন যে বললেন বাচ্চা চাই। এমনি বলছিলাম। এখনো রাগ করে আছেন? না তো, রাগ করবো কেন? তাহলে কাছে আসেন না কেন? ভালোও তো বাসেন না, পুরনো হয়ে গেছি তাই না? অফিসে কাজের প্রেশার, তাই সময় দিতে পারছি না। আচ্ছা ফ্রেশ হয়ে আসুন, খাবার বাড়ছি আমি। রুদ্র হুম বলে ওয়াশরুমে চলে যায়। সুহাসিনী তার গায়ের ওড়নাটা ভালো করে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে আসতেই দেখে সুহার শাশুড়ি বসে আছে। সুহা এগিয়ে যায়। মা, আপনি এখনো এখানে বসে আছেন, ঘুমাবেন না? আচ্ছা মা। রমিলা রহমান চলে গেলে সুহা রুদ্রর জন্য খাবার বেড়ে চেয়ারে বসে অপেক্ষা করে। রুদ্র গোসল করে ট্রাউজার আর একটা টি শার্ট পরে নিচে নামে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। রুদ্র এসে চেয়ার টেনে বসলে সুহা বসা থেকে উঠে ওনার এক প্রান্ত নিয়ে চুল মুছতে মুছতে বলে, গোসল সেরে যে চুল মুছতে হয় এটা জানেন না? সর্দি লেগে যাবে তো। লাগবে না। কথাটা বলে রুদ্র ভাত খেতে আরম্ভ করে। সুহা রুদ্র দিকে তাকিয়ে থাকে। লোকটা খাচ্ছে, অথচ লোকটার জন্য সে না খেয়ে বসে আছে। রাগ হলো সুহাসিনীর। সুহাসিনী না খেয়ে খাবার ফ্রিজে রাখতে গেলে রুদ্র পানির গ্লাস থেকে পানি খেয়ে বলে, চুপচাপ খাবার খেয়ে দেন ফ্রিজে রাখবো। সুহাসিনী রুদ্র দিকে তাকিয়ে বলে, খিদে নেই। সেটা শুনতে চাইনি, বলেছি খেতে মানে খাবে। আপনি খান আপনার মতো, আমার খাওয়ার চিন্তা করতে হবে না আপনাকে। চিন্তা অবশ্যই করতে হবে। এদিকে আসো। সুহাসিনী আসে না। রুদ্র ফের বলে, এদিকে আসতে বলেছি তো, আসছো না কেন? কেন, কি করবেন? মাইট দিব, আসতে বলেছি, আসো। সুহাসিনী রুদ্রর পাশে যেতেই রুদ্র বলে ওঠে, বসো। সুহাসিনী চেয়ার টেনে বসে। রুদ্র ভাতের নলা নিয়ে সুহাসিনীর মুখের সামনে তুলে ধরে। সুহাসিনী তাকায়। রুদ্র ইশারায় খেতে বলে। সুহাসিনী চুপচাপ খায়। আমার জন্য কখনো ওয়েট করবা না, খেয়ে নিবা। খিদে চেপে রেখে নিজের শরীরকে কষ্ট দেয়, এসব কিন্তু আমার ভাল লাগে না। নেক্সট টাইম অপেক্ষা করবা না, খেয়ে নিবা। সুহাসিনী ভাত চিবোতে চিবোতে বলে, আপনি জানেন না স্বামী স্ত্রী একসাথে ভাত খেতে বসলে মিল মহব্বত বাড়ে? আমাদের কি মিল মহব্বত কম নাকি? কমই তো। এই যে কেমন যেন হয়ে যাচ্ছেন দিনকে দিন। কেমন হয়ে যাচ্ছি? আগের মতো ভালোবাসেন না। কে বলছে ভালোবাসি না? কাউকে বলতে হয় না, আপনার আচরণ দ্বারাই বুঝে নিয়েছি আমি। সেদিন বাগানবাড়ি থেকে ফেরার পর আপনি কেমন যেন পাল্টে গেছেন। ঠিকমতো কথা বলেন না, সময় দেন না। কাজের ব্যস্ততা প্রচুর সোহা, তাই ঠিক মতো সময় দিতে পারছি না। আর তোমার তো বোর হওয়ার কথা না, ভাবি মা তো আছে। আপনি যা দিতে পারবেন তারা কি তা দিতে পারবে বলেন? কি দিতে পারি? বাচ্চা। রুদ্র প্লেটে হাত ধুতে ধুতে বলে, আবার বাচ্চা? বাচ্চার ভূত কে উঠালো তোমায়? কেউ না, ভীষণ মা হতে ইচ্ছে করছে। মা ডাক শুনতে ইচ্ছে করছে, কারো নরম তুলতুলে হাত স্পর্শ করতে ইচ্ছে করছে। আগে পড়াশোনা শেষ করো। আমার লেখাপড়া তো শেষ। ভার্সিটি পড়বে কি আমি? ধুর, আর পড়বো না।
যা জ্ঞান আছে তাতে ছেলে মেয়েকে সুন্দরভাবে 1 2 অ আ ক খ এগুলো সব পড়াতে পারবো। আচ্ছা, খাবার ফ্রিজে রেখে এসো, তারপর ভেবে দেখছি। ভাবাভাবির কি আছে? বাচ্চা নিব মানে নিব, ব্যাস। আচ্ছা, দিব বাচ্চা। কিভাবে? তুমি যেভাবে চাও সেভাবে। সুহাসিনী আর জবাব না দিয়ে খাবার ফ্রিজে রেখে দিয়ে রুদ্র পেছন পেছন রুমে চলে আসে। রুমের লাইট বন্ধ করে রুদ্রের বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়ে। রুদ্র সুহাসিনীর চুলের ভাঁজে হাত ডোবায়। সুহাসিনী রুদ্রের বুকের উপর হাতের আঙুল দিয়ে আঁকিবুকি দাগ কাটে। রুদ্র সুহার হাত ধরে বলে, আজ এত নিচ থেকে কাছে আসতে চাইছো যে? নিজ থেকে ভালোবাসতে চাইলেও কি বারণ নাকি? তা নয়, তবে তবে কি? বউ নিজে থেকে আসতে চাইলে কি কোনো পুরুষ আর মানা করতে পারে নাকি? সুহাসিনী হাসে। রুদ্র সুহাসিনীর হাতের ভাঁজে নিজের হাত মুঠোবন্দি করে নিজের ভর সুহাসিনীর উপর ছেড়ে দেয়। সুহাসিনী চোখ বন্ধ করে ফেলে। কি ব্যাপার বৌমা, তুমি নাকি আর পড়ালেখা করবে না? সুহাসিনী খাবার বেড়ে দেওয়ার সময় লুৎফর রহমান কথাটা বলে ওঠে। সুহাসিনী রুদ্রর দিকে একবার তাকিয়ে বলে, না বাবা, আর পড়তে চাই না। কিন্তু কেন মা? এমনি বাবা। রুদ্র কিছু বলেছে? না না, উনি কি বলবেন? উনি কিছু বলেনি, আমি নিজ থেকেই আর পড়তে চাই না। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো। সুভাষিনী সুহার দিকে আর চোখে তাকায়। সবাই খাওয়া দাওয়া করে চলে গেলে সুভাষিনী সুহাকে বলে, কি ব্যাপার, পড়াশোনা আর করবি না কেন? উফ আপু, বেবি নিলে কি আর পড়াশোনা হয় নাকি? সুভা অবাক হয়ে বলে, তোরা কি বেবি নেওয়ার প্ল্যান করছিস? সুহাসিনী হেসে উপর নিচ মাথা ঝাঁকায়। সুভা সুহার হাত টেনে বলে, সত্যি বেবি নিতে চাইছিস? তোর তো তেমন বয়স হয়নি। তাতে কি আপু? অনেক প্রবলেম ফেস করতে হয়, আমাকে দেখেছিস তো। তুই তো পেইন সহ্য করতে পারিস না। তুমি তো বলেছো না হলে সব সহ্য হয়ে যায়। আমিও পারবো সহ্য করতে। আর তুমি, মা, রুদ্র আছো না? সে না হয় আমরা আছি, তাই বলে এত তাড়াতাড়ি কেন? আপু, রুদ্র খুব বেবি পছন্দ। আমার কাছে চেয়েছিল বেবি, আমি না করেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে বেবি হলে মন্দ হবে না। ভেবে চিন্তে নেই সুহা। আমার ভাবা শেষ, আমাদের বেবি নেওয়া উচিত। কথাটা বলে সুহা উপরে চলে যায়। সুভা সুহার যাওয়ার পানে তাকিয়ে থাকে। তার বেবিটা বেঁচে থাকলে এতদিনে হয়তো তার কোলে থাকতো। এই শুনুন না, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। রুদ্র অফিসে যাবার জন্য রেডি হচ্ছিল। সুহাসিনীর কথা শুনে পেছন ফিরে বিছানায় বসে থাকা সুহাসিনীর দিকে তাকায়। ভ্রুকুচকে বলে, আজকে কোনো স্পেশাল ডে নাকি যে তাড়াতাড়ি ফিরবো? না, তাহলে এমনি তাড়াতাড়ি ফিরবেন। আচ্ছা, চেষ্টা করব। আসি তাহলে। রুদ্র রুম থেকে বের হতে নিলে সুহাসিনী বিছানা থেকে উঠে বলে, এই দাঁড়ান দাঁড়ান। রুদ্র পেছন ঘুরে বলে, কি? আপনি জানেন না অফিসে যাবার আগে বউর কপালে চুমু খেয়ে যেতে হয়? রুদ্র স্মিত হাসে। সুহাসিনীকে টেনে নিজের কাছে আনে। কপালে চুমু না দিয়ে সুহার ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। সুহা কেঁপে ওঠে। রুদ্র সুহাকে ছেড়ে দিয়ে বলে, এবার আসিব। সুহাসিনী রাগী দৃষ্টি নিয়ে রুদ্রর দিকে তাকায়। রুদ্র হেসে চলে যায়। সুহাসিনী আয়নায় নিজেকে দেখে। তাদের বিয়ের 5 মাস পেরিয়ে গেল, অথচ লোকটার উপর তার ভালোবাসা এক বিন্দুও কমেনি, বরং দিনের পর দিন বেড়েই চলেছে। কয়েকদিন আগে নীলার বিয়ে হলো রাতুল ভাইয়ের সাথে। মানুষ ভালোবাসার মানুষকে নিজের করে পেলে তার চাইতে সৌভাগ্যবতী আর কেউ থাকে না। এই সুহা, রুদ্র যে চলে গেল বলিসনি তুই? আয়নার সামনে থেকে সরে দরজার কাছে গিয়ে সুভাকে বলে, না আপু বলেনি। আচ্ছা, আমি নিচে যাচ্ছি। সুভা চলে গেলে সুহা ব্যালকনিতে গিয়ে চেয়ারে বসে পড়ে। কয়েকদিন হলো সে জানতে পেরেছে সে প্রেগনেন্ট। রুদ্রর ব্যস্ততার জন্য রুদ্রকে বলা হয়ে ওঠেনি। আজ খানিকটা সারপ্রাইজ দিয়ে বিষয়টা সে জানাবে রুদ্রকে। রুদ্র নিশ্চয়ই খুশিতে আত্মহারা হয়ে যাবে। দুপুর গড়িয়ে বিকেল। সুহা আর শুভা মিলে হালকা পাতলা রান্নাবান্না করে। রুমিলা রহমান তার ভাইয়ের বাসায় গিয়েছে। সুভা সুহার দিকে তাকিয়ে বলে, সুহা, তুই এবার গিয়ে তৈরি হয়ে নে, বাকিটা আমি সামলে নিব। রুদ্র চলে আসলো বলে। সুহা মাথা নাড়িয়ে চলে যায়। রুমে এসে বাসন্তী কালারের একটা শাড়ি বের করে সেটা পরে নেয়। তার মুখে হালকা মেকআপ করে আর চুলগুলো হাত খোপা করে নেয়। এর মধ্যেই রুদ্র ক্লান্ত সুরে নিয়ে রুমের দরজায় কড়া নাড়ে। সুহা দরজা খুলে দেয়। সুহাকে শাড়ি প্লাস সাজতে দেখে ভ্রুকুটি করে রুদ্র। সুহা হেসে বলে,
তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। রুদ্রকে কিছু বলার সুযোগ না দিয়েই সুহা নিচে চলে যায়। রুদ্র মাথা না ঘামিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে সুহা ট্রেতে কফি নিয়ে দাঁড়িয়ে আছে। রুদ্র ভেজা কাপড় ব্যালকনিতে মেলে দিয়ে ফোনটা হাতে নিয়ে ফোনের দিকে চেয়েই কফির মগটা তুলে নেয়। সাথে সাথে সুহার মুখটা চুপসে যায়। রুদ্র কফির মগে চুমুক দিয়ে বলে, এত সাজছো কেন? আজ কি আমার তো কোনো ডে মনে পড়ছে না। সুহা প্রেগন্যান্সির কিটটা কফির মগের পাশে না রেখে পেছনে রেখেছিল। রুদ্রর চোখ ফোনের দিকে থাকায় সেটা নজরে আসেনি। এখন নিজেকে নিজের চড় মারতে ইচ্ছে করছে সুহার। এমনি সেজেছি আমি। ও, তা কি জন্য তাড়াতাড়ি আসতে বললা? এমনি, আমি কি আপনাকে বলতে পারি না একটু তাড়াতাড়ি আসার জন্য? বলতেই পারো, কিন্তু এত চটে আছো কেন? কি হয়েছে? আচ্ছা দেখেন তো আমার মধ্যে কোনো চেঞ্জ এসছে কিনা। রুদ্র ফোন থেকে চোখ সরিয়ে সুহার দিকে তাকিয়ে বলে, এসেছে। সুহা উৎফুল্ল নিয়ে বলে, কি চেঞ্জ? এই যে শাড়ি পরছো, সেজেছো, আগে কামিজ পরেছিলা। সুহাসিনী শব্দ করে ট্রেটা টি টেবিলে রাখে। রুদ্রর হাত থেকে ফোনটা নিয়ে বলে, ধুর ছাতার মাথা, তখন থেকে কি দেখছেন? ফোনের মধ্যে সামনে সুন্দরী বউ দাঁড়িয়ে আছে, তাকে দেখেন আপনি। রুদ্র সুহার দিকে নজর। হ্যাঁ, এই যে দেখছি তোমায়। আশেপাশেও দেখেন। আশ্চর্য, তুমি বললা বউ দেখতে, এখন বউ দেখছি, আর এখন বলছো আশেপাশে দেখতে। আশেপাশেই দেখেন। আচ্ছা, দেখতেছি। কথাটা বলে রুদ্র আশেপাশে তাকায়। হঠাৎ ট্রের মধ্যে থাকা কিছুর দিকে চোখ আটকে যায়। ট্রে থেকে চোখ সরিয়ে সুহার দিকে তাকায়। সুহা চোখের ইশারায় সেটা তুলতে বলে। রুদ্র প্রেগন্যান্সির কিটটা তুলে দেখে দুটো দাগ। রুদ্র কিটটা সুহার পানি ধরে বলে, সত্যি? সুহা মাথা উপর নিচ করে জানায়, রুদ্র কি বলবে বুঝতে পারছে না। কিটটা টি টেবিলের উপর রেখে দেয়। কমাস? 1.5 মাস। আগে জানাওনি কেন? জানাবো কি করে? আপনার ব্যস্ততা কি কমেছিল? বলার মতো সুযোগ কি ছিল? পেটে একটু হাত দেই। সুহাসিনী ভ্রুকুটি করে বলে, পেটে হাত দিয়ে কি করবেন? রুদ্র সুহার কথাকে গুরুত্ব না দিয়ে সুহার হাত টেনে সোফায় বসায়। পেটের উপর থেকে শাড়ি খানিকটা সরিয়ে কান পেতে দেয়। সুহা রুদ্রর মাথায় হাত দিয়ে বলে, আরে এখন কান পেতে কি হবে? ওর কি হাত পা হয়েছে নাকি? তুমি বুঝবা না, চুপ থাকো। ফিল করছি বাবা হবার অনুভূতিটা। যেদিন ভাবির প্রেগন্যান্সির কথা শুনেছিলাম, সেদিন খুব ভাবির আর ভাইয়ের জায়গায় তোমায় আর আমায় কল্পনা করেছিলাম। বাবা হবার খবরটা এত সুন্দর কেন হয় সুহা? জানি না তো। আচ্ছা, আপনি খুশি তো? অনেক। তাহলে বাবা হচ্ছেন, মিষ্টি খাওয়াবেন না? মিষ্টি খেতে ইচ্ছে করছে, আমি এখনই নিয়ে আসছি। থাক, এখন যেতে হবে না, আগে আমার পাশে একটু বসুন তো। রুদ্র সুহার পাশে বসে। সুহা রুদ্রর কাঁধে মাথা এলিয়ে দেয়, চোখ বন্ধ করে বলে, আমার খুব গান শুনতে ইচ্ছে করছে, শোনাবেন? আমার গলায়? আমার গলা সুর তো ভালো না সোহা। যেমনই হোক, শোনান না। রুদ্র তার ভাইয়ের রুম থেকে গিটারটা নিয়ে নিজের রুমের ব্যালকনিতে আসে। সুহাসিনী বসে আছে চেয়ারে। রুদ্র গিয়ে সুহার পাশে বসে। সুহা মাথা এলিয়ে দেয় রুদ্রর কাঁধে। রুদ্র সুহার মাথায় চুমু খেয়ে গিটারের সুর তোলে। কিছুক্ষণ বাদে গেয়ে ওঠে। গানটার প্রতিটা লাইন সুহাসিনীর শরীরকে কাঁপিয়ে তুলছিল। গানটা কি তার জন্যই লেখা হয়েছিল? রুদ্রর দিকে তাকিয়ে বলে, আর গান পেলেন না গাওয়ার জন্য? রুদ্র সুহাসিনীর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আর গান পেলাম না। শ্রেষ্ঠ মুহূর্তে প্রিয় তোমার জন্য এই গানই মনে পড়লো। আপনার কণ্ঠ তো খুব একটা বাজে না। তাহলে বলছো গান শোনানোর মতো অ্যাবিলিটি আছে আমার? রোজ গান শোনাবেন আমায়। আচ্ছা। বাবুকে গানে স্কুলে ভর্তি করাই দিব। কেন? আমরা বৃদ্ধ হলে আমাদের বাবু গান শোনাবে, আর আমরা এভাবে বসে কাঁধে মাথা হাতে হাত রেখে সেই গান শুনবো। যদি বৃদ্ধ হবার আগে মরে যায় তখন? সহসা সুহা রুদ্রর কাঁধ থেকে নিজের মাথা সরালো। রুদ্রর পানি চেয়ে রাগী দৃষ্টি নিয়ে বলে, এরকম একটা সুন্দর মুহূর্তে এইসব অলক্ষণের কথা না বলে কি হচ্ছিল না? এসব নেগেটিভ কথা কেন বলেন আপনি? আজব, পজিটিভ চিন্তা মাথায় রাখুন। আরে আমি তো এমনি এমনি কথার কথা বললাম। ছেলে মেয়েদের বিয়ে দিব, তুমি আমি একসাথে বুড়ো হব, তুমি পাঞ্চা বাবা, নাতি নাতনির সাথে খেলাধুলা করব, আর সময় পেলে তোমায় নিয়ে কোনো বট গাছের ছায়াতলে বসে এখনকার এই দিনগুলোর কথা স্মরণ করব।
তখন আমাদের দেখতে কেমন দেখাবে? জাস্ট ইমাজিন করুন তো, নুইয়ে যাওয়া শরীর, জবুথুবু চামড়া, কুঁচকে যাওয়া চোখ। আর সেই কুচকে যাওয়া চোখের দিকে তাকিয়ে জবুথুবু চামড়া যুগল হাতে হাত রেখে সেদিনও ঠিক এভাবেই বলবো, ভালোবাসি তোকে সুহাসিনী, ভালোবাসি শুধু তোকেই। সুহাসিনী খিলখিল করে হেসে উঠল। রুদ্র সেই হাসির পানে চেয়ে রইল। রোজ সকালে এই মায়াবী মেয়ের মায়াবী হাসি দেখেই তার দিন শুরু হয় আর দিন শেষ হয়। তার মৃত্যুটাও যেন তার প্রিয়সীর হাস্যোজ্জ্বল মুখটা দেখেই হয়। অনেকটা পথ চলা এখনো বাকি, সেই পথগুলো যেন তাদের এভাবে হাসি খুশিতেই কেটে যায়। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।